গিয়েছিলাম। প্রথম কথা হচ্ছে আমরা যেটা দেখলাম যে ওরা এপ্রিলের শেষের দিকে নির্বাচনের ঘোষণা করেছেন এবং নির্বাচন করার জন্য রাজ্য সরকার অনুরোধ করেছে এবং সেটা নির্বাচন কমিশনের থেকে এসছে এবং সেটা দেখে আমরা এসেছি কলকাতা পুরসভা যেটা টার্ম 30শে জুন শেষ হচ্ছে, সেই 30শে জুনের ইলেকশন যদি আজকে হয়, এপ্রিল মাসে হয়, এবং তার রেজাল্ট যদি এপ্রিলের মধ্যে বেরিয়ে যায়, তাহলে মে এবং জুন মাসে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারা কি, কারণ জুন মাসের শেষে কলকাতা পুরসভার মেয়াদ শেষ হচ্ছে এবং বর্তমান যারা প্রতিনিধি আছেন, পুরো প্রতিনিধি আছেন, তারা তাদের কাজের মেয়াদ শেষ করবেন জুন মাসের শেষে। অর্থাৎ এপ্রিলের শেষে যারা নির্বাচিত হবেন তারা মে এবং জুন মাস চুপচাপ নিজের ঘরে বসে থাকবেন। উল্টো দিকে আমি একজন পুরো প্রতিনিধি, আমি এবারে জিতেছি, আগামীবারে জিততে পারিনি, মানে পরবর্তী নির্বাচনটা জিততে পারিনি। আমি জানি আমার টার্ম শেষ হয়ে যাচ্ছে জুন মাসে। এই এপ্রিল মাসে আমি এপ্রিল থেকে জুন পর্যন্ত যত রকম সরকারি সাহায্য আসবে সবটাই যদি আমি লোপাট করে দিই, সেক্ষেত্রে কে দায়ী? তার দায়টা কে ভোগ করবে? আগামী যিনি নির্বাচিত হয়েছেন তিনি, না পূর্বতন যিনি যার কোনো দায়িত্ব নেই? সেই হিসেবে আমরা বললাম এটা এইরকম অযৌক্তিক মধ্যে কিছু চলতে পারে। আপনার যেটা টার্ম শেষ হচ্ছে জুনে, তার নির্বাচন জুনে হোক, জুনের মাঝামাঝি আপনারা করুন, সেটাকে এই যে আমরা কি প্রয়োজন করছি। উল্টো দিকে যে 6টি পুরসভা দীর্ঘদিন ধরে 2014 সাল থেকে যেটি নির্বাচন বন্ধ করে দিয়ে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ চালানো হচ্ছে, শোনা যাচ্ছে কর্পোরেশন হবে, এবং রাজ্য সরকার গিয়ে হাইকোর্টে গিয়ে বলে এসছেন জানুয়ারিতে করব, তার ঘোষণা কোথায়? তো আমরা বলেছি আমরা একটা জিনিসই চাইছি, কলকাতা পুরসভা যে 6টি পুরসভা পড়ে আছে সেই 6টি পুরসভা এবং বাকি যে 93টি পুরসভার কথা বলছে সমস্তটা নিয়ে একসঙ্গে জুন মাসের কোনো একটা নির্দিষ্ট তারিখ একসঙ্গে একদিনে নির্বাচন হোক। এটা নিয়ে দীর্ঘক্ষণ ওর সঙ্গে আলোচনা হয়েছে এবং আমরা তাকে বারবার স্মরণ করে দিয়েছি যে আর্টিকেল 243 অনুযায়ী আপনি এখান থেকে সর্বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে যতখানি অধিকার, ঠিক ততখানি অধিকার আপনাকে মাননীয় সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চ দিয়েছে। সুতরাং আপনি যদি এখন রাজ্য সরকার কি বলবেন, রাজ্য সরকারের পরামর্শ শুনে কি হবে এই দিয়ে চলতে থাকেন, তাহলে পরে এখানে রাজ্যে পুরসভার নির্বাচন করা সম্ভব হবে না। নির্বাচনের নিরাপত্তা নিয়ে কিছু এবার আমরা পুরসভার নির্বাচনের নিরাপত্তা সম্পর্কে বলেছি, রাজ্যের আইন শৃঙ্খলার যে অবস্থা প্রতিদিন খারাপ থেকে খারাপতর হচ্ছে এবং আমরা দেখেছি এই বিগত উপনির্বাচনটা বাদ দিয়ে তার আগের উপনির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সিআরপিএফকে যথাযথভাবে ডিপ্লয় করা হয়নি, সিআরপিএফ আসা সত্ত্বেও ডিপ্লয় করা হয়নি। আমি তাদেরকে স্মরণ করে দিয়েছি পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দীর্ঘ ঝগড়াঝাটি করে আপনার আগে যিনি ছিলেন শ্রীমতী মীরা পাণ্ডে, তাকে দিয়ে কেন্দ্রীয় পুলিশ আমরা এনেছিলাম, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি সেই কেন্দ্রীয় পুলিশকে ব্যারাকে বা স্কুল বাড়িতে যেখানে তাদের রাখা হয়েছে সেখানে রেখে দেওয়া হয়েছে, সেখানে বুথের দায়িত্ব সামলেছেন লাঠিধারী পুলিশ এবং তার ফলে ব্যাপক রেজিং বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় হয়েছে। আমরা এখানে বলেছি যেহেতু আপনার ওপর সর্বোচ্চ দায়িত্ব মাননীয় সুপ্রিম কোর্ট দিয়েছেন, আপনি এখানে কত কোম্পানি পুলিশ লাগবে হিসেব করুন, প্রয়োজন সেই হিসেবে আপনাকে সহায়তা আমরা করব। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে এবং তাকে পোস্টিংয়ের দায়িত্ব, তার চলাচলের দায়িত্ব, সবকিছু দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। এরকম নয় যে আপনি লোকাল থানাকে দায়িত্ব দিয়ে দিলেন, লোকাল থানা তাকে ব্যারাকে বসিয়ে রেখে দিল, তাকে চা বিস্কুট খাওয়ালো, সে সেখানে রইল আর লাঠিধারী পুলিশ সেখানে রাজত্ব করে গেল, এটা এখানে হওয়া চলবে। এই দুটি পয়েন্টের উপর জোর দিয়েছি এবং তৃতীয় কথা তাকে বলেছি যে যে সময়টি আপনি নির্দিষ্ট করছেন সেই সময় পশ্চিমবঙ্গে পরীক্ষা চলবে। হায়ার সেকেন্ডারি পরীক্ষা অফিসিয়ালি 14 এপ্রিল শেষ হয়ে গেলেও অনেকগুলি অ্যাডিশনাল পরীক্ষা থাকে। মাননীয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের কাছে যে খবর আছে 22শে এপ্রিল পর্যন্ত অ্যাডিশনাল বিভিন্ন সাবজেক্ট আছে, সেক্ষেত্রে পুলিশ পারমিশন পাওয়া যাবে না মাইক্রোফোন ইউজেজের জন্য। রাইট টু স্পিচ ইজ মাই কনস্টিটিউশনাল রাইট, আমার বলার অধিকার, আমার বক্তব্য রাখার অধিকার আছে। সেই অধিকার থেকে যদি আপনি বঞ্চিত করে কোনো নির্বাচনে যান, তাহলে সেই নির্বাচনটা আর যাই হোক গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না। সুতরাং
যতদিন পর্যন্ত পরীক্ষা পদ্ধতি চলবে ততদিন পর্যন্ত আপনাকে এই নির্বাচনটাকে পিছিয়ে আমাদের যথেষ্ট পরিমাণ প্রত্যেকটি দলকে, রাজনৈতিক দলকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার মতন সময় দিতে হবে। অথবা আপনি হাইকোর্টে যান, মাননীয় হাইকোর্টের কাছ থেকে ইন্টারিম রিলিফ চান, যে ইন্টারিম রিলিফ মারফত যে এই তারিখে আমরা নির্বাচন ঘোষণা করেছি এর 15 দিন আগে পর্যন্ত আমাদের সমস্ত রাজনৈতিক দলকে মাইক্রোফোন বাজানোর অনুমতি দেওয়া হোক, এরকম ইন্টারিম রিলিফ আপনি নিয়ে আসবেন। কমিশন কি আশ্বাস দিল? কমিশন সবটাই শুনলেন। তিনি বললেন আমি তো এইটা নিয়ে অভিজ্ঞের সঙ্গে আলোচনা করেছি, রাজ্য সরকারের সঙ্গে এই আলোচনা করেছি, রাজ্য সরকারের সঙ্গে কী আলোচনা করেছেন, উই আর নট ইন্টারেস্টেড। আমাদের একটাই সহজ দাবি যে সব কটা পেন্ডিং 7খানা পড়ে রয়েছে, 6টা পেন্ডিং পুরসভা পড়ে রয়েছে, আপনি একটা পুরসভা যার এখনো মেয়াদ শেষ হয়নি সেটাকে এগিয়ে আনছে, এটা কোন ধরনের রাজনীতি আমার জানা নেই। শেষ পর্যন্ত কমিশন না মানলে কোর্টের দ্বার শেষ পর্যন্ত কমিশন, আমি আশা করবো তার সঙ্গে অনেকক্ষণ ধরে নির্দেশামূলক কথাবার্তা হয়েছে, তাকেও আমি কোর্ট দেখিয়েছি, তাকেও কোর্টে যাওয়ার জন্য বারংবার ব্যবস্থা করেছি। ব্যাপার হচ্ছে তিনি যদি কোর্টে না যান, জনগণের সাথে আমাদের তো যেতেই হবে, কাউকে না কাউকে যেতে হবে। আমরা আইনের সুশাসন চাই, আইনের ব্যবস্থা চাই, মানুষ যাতে ভোট দিতে পারেন, প্রত্যেকটা পুরসভা যাতে যথাযথভাবে কাজ করতে পারে এই জিনিসটা আমরা চাই। সুতরাং আমি আশা করব নির্বাচন কমিশন যেভাবে সদর্থকভাবে কথা বলছেন তিনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। যদি না নেন নিশ্চিতভাবে কমিশনের ভূমিকা কি সন্তোষজনক মনে হয়? এখনো পর্যন্ত সদর্থক ভালো এই কমেন্ট করার জায়গা আসেনি, দেখা যাক।